हेलो एवरीवन, वेलकम टू WBPSC द सक्सेस स्ट्रैटेजी बाय আন একাডেমি। আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বেস্ট 500 কোশ্চেন যে সিরিজটি চালু হয়েছিল তার পার্ট 4 নিয়ে আমি ডিসকাস করব। অলরেডি পার্ট 1, পার্ট 3 এবং পার্ট 2 অলরেডি আপলোডেড। চ্যানেলে আপনারা ভিজিট করুন এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখুন, আপনারা অনেকটা নলেজ গেইন করতে পারবেন। আপকামিং এক্সামগুলো লাইক WBCS মেন্স এবং আপকামিং WBCS 2021 প্রিলিমস, WBPSC miscellaneous, RRB, NTPC and Group D, SSC, CGL and CHSL and other government এক্সামগুলোকে মাথায় রেখে আমরা এই ভিডিও সিরিজটি চালু করেছি। INM ভিডিও সিরিজটি শেষ হওয়ার পরে পলিটি স্টার্ট হবে। এরই সাথে সাথে চ্যানেলে আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার লাইভ ক্লাসের মাধ্যমে MCQ সিরিজ চালু করেছে ম্যাডাম। আপনারা সেই ভিডিওগুলো দেখুন প্রত্যেকটা দিন, এবং সকালবেলা আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি সেই MCQ সিরিজ চালু হয়েছে, সেই ভিডিওগুলো দেখুন। এবং এই লক্ষ্মীকান্তের বই থেকে কোন জায়গা থেকে কতটা পড়তে হবে এক্সাম ওরিয়েন্টেড একদম জিস্ট করে প্রত্যেকদিন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আনা হচ্ছে। আপনার ভিডিওগুলো ভালো করে দেখুন এবং আপকামিং এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করুন। এবং ইন্টারভিউর জন্য লাইক WBCS মিসেলেনিয়াস ইন্টারভিউ কীভাবে অ্যাপিয়ার হবেন এবং চাকরি করার সাথে সাথে কীভাবে পড়বেন এবং আপনাদের স্ট্র্যাটেজি কেমন হবে, বুক লিস্ট কেমন হবে, তার জন্য আমাদের চ্যানেলে অলরেডি টপারদের অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং সেটা আরও ভিডিও আপলোড করা হবে। আপনার ভিডিওগুলো দেখুন। আজকে ভিডিও স্টার্ট করা যাক। মাইসেলফ পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC, দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আন একাডেমি। আজকে ফার্স্ট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইউরোপিয়ান কোম্পানি ওয়াজ ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু লিভ ইন্ডিয়া? মানে কোন ইউরোপিয়ান কোম্পানি অর্থাৎ কোন ইউরোপিয়ান শক্তি যারা প্রথমে এসেছিল কিন্তু সবার শেষে গিয়েছিল? তার অ্যান্সারটা কী হবে সেটা প্রত্যেক দিনের মতো আমি আগে এক্সপ্লেনেশন বলবো, তারপরে আপনাদের অ্যান্সার নিজেরা করতে পারবেন। বোঝা গেল? আচ্ছা, এক্সপ্লেনেশনটা দেখুন। পর্তুগিজ ওয়াজ দ্য ফার্স্ট ভয়েস টু ইন্ডিয়া ওয়াজ বাই দ্য ভাস্কো দা গামা ইন 1498. Goa on Indian western coast as a free from the Portuguese rule in 19 December 1961. Hence Portuguese was the first to come and last to leave Indian territory. অর্থাৎ কী কী ইনফরমেশন আমি পেলাম যে ফার্স্ট পর্তুগিজ এসেছিল এবং লাস্ট পর্তুগিজ গেল। বোঝা গেল? এবং ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কেপ অফ গুড অফ ওয়ে আফ্রিকান কোস্টাল লাইন, সেখান থেকে সরাসরি কালিকাট বন্দরে 1498 খ্রিস্টাব্দে, এটা ইনফরমেশন জানলাম। এছাড়া গোয়া অন ইন্ডিয়ান ওয়েস্টার্ন কোস্ট ওয়াজ দ্য ফ্রি ডে ফ্রম পর্তুগিজ রুল 19 ডিসেম্বর 1961। অর্থাৎ দেশ স্বাধীনের পরেও 11 বছর পরে অর্থাৎ 1961 ডিসেম্বর পর্তুগিজরাই ভারতবর্ষ ছেড়ে তারা চিরকালের মতো চলে গেছিল। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন? দেশ স্বাধীনের পর তারা ছিল 1961 পর্যন্ত। আচ্ছা, তো অ্যান্সারটা কী হবে? অপশান ডি, পর্তুগিজ। নেক্সট, ইন বেঙ্গল দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার লোকেটেড অ্যাট। আচ্ছা, তার আগে আমি এটা বলে দিই অ্যান্সারটা কী হবে। অ্যান্সার হবে ফোর্ট উইলিয়াম, অপশান বি। আগে এক্সপ্লেনেশনটা দেখে নিই। দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ার লোকেটেড অ্যাট ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। ফোর্ট উইলিয়াম ইজ এ ফোর্ট built in Calcutta, presently যাকে আমরা কলকাতা বলি, on the eastern banks of the river Hooghly. During the early years of Bengal presidency of British India. আচ্ছা, যখন এই ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হলো তখন কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে। আচ্ছা, হুগলি নদী কার হচ্ছে শাখা নদী বলতে পারবেন? গঙ্গা শাখা নদী। আচ্ছা, আর একটা ইনফরমেশন কী হলো যে তখন বেঙ্গল প্রেসিডেন্সিতে এটা হয়েছিল। তখন কোন মেন 3টে প্রেসিডেন্সি ছিল, একটা বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি আর হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সি, বোম্বে। বোঝা গেল? আচ্ছা, আর ইনফরমেশন কী হলো যে ফোর্ট উইলিয়াম আমাদের হেডকোয়ার্টার, মানে আমাদের প্রত্যেকটা প্রেসিডেন্সি একটা করে হেডকোয়ার্টার থাকে, তেমনই আমাদের বেঙ্গল প্রেসিডেন্সি হেডকোয়ার্টার তাহলে কী হলো? ফোর্ট উইলিয়াম। বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যান্সারটা কী হলো? 42 বি। নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম ইন টু এক্সিস্টেন্স ইংল্যান্ড ওয়াজ রুলড বাই। আচ্ছা, এটা আনকমন কোশ্চেন, একটু টাফ, তাই এক্সপ্লেনেশনটা দেখে নিই আগে। আচ্ছা, তার আগে অ্যান্সারটা বলে দিলাম স্টুয়ার্ট। বোঝা গেল? এরপরে আমি এক্সপ্লেনেশনটা দেবো। When the East India Company had come to existence, England was ruled by the Stuarts. Then কতগুলো ইনফরমেশন আপনারা নোট ডাউন করবেন, যেগুলো নোট ডাউন করতেই হবে, এক্সাম ওরিয়েন্টেড এগুলো। The East India Company was established for trade with Southeast Asia and India. It was incorporated by the Royal Charter on December 31, 1600. অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টার কবে পেয়েছিল? প্রথম ইনফরমেশন ডিসেম্বর 31, 31 ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে। বোঝা গেল?
It was launched as the monopoly trading body so that England could engage in the trade in spice from East India was then ruled by the Stuarts. বোঝা গেল? The Stuarts were the British monarchs from 1603 to 1714. অর্থাৎ স্টুয়ার্টের ব্রিটিশ মনোররা রাজবংশ। বোঝা গেল? আচ্ছা, 1603 থেকে 1714 পর্যন্ত তারা কাজ করেছিল, তারা রাজ করেছিল। The Stuart dynasty resigned in England and Scotland, a period that saw a thriving culture at the court. বোঝা গেল? মানে এদের যে রাজ্য সময় বা রাজকাল ছিল, যে সময়টা তারা যখন শাসন করেছিল 1603 থেকে 1714 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন ইংল্যান্ড স্কটল্যান্ড দুটোকে একসাথে কিন্তু ব্রিটিশ বলা হতো। বোঝা গেল? আচ্ছা, তার অ্যান্সারটা স্টুয়ার্ট হলো। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান টেক্সটাইলস হুইচ ওয়ার ইউজড বাই দ্য ডাচ ইন দ্য আফ্রিকান সিল্ক ট্রেড। কী হবে? দ্য ইন্ডিয়ান টেক্সটাইল হুইচ ওয়ার ইউজড বাই দ্য ডাচ ইন আফ্রিকান স্লেভ ট্রেড। কী অ্যান্সারটা কী হলো দেখে নি। The Indian textile ware which are used by the Dutch in the African slave trade were plain dyed textiles. তো অপশন বি, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এখানে এক্সট্রা কোনো ফ্যাক্টস নেই। বোঝা গেল? নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ ফট আর্লিয়েস্ট। আমি চারটে এখানে ওয়ারের নাম বলেছি। ফার্স্ট অপশন ব্যাটেল অফ আম্বর, সেকেন্ড ব্যাটেল অফ বক্সার, থার্ড ব্যাটেল অফ পালাসি, ফোর্থ ব্যাটেল অফ বন্দিওয়াস। চারটে ব্যাটেলের নাম আপনারা শুনেছেন। ব্যাটেল অফ আম্বরটা একটু আনকমন, তো আমি প্রত্যেকটার এখানে যাওয়ার আগে আমি জাস্ট কোনো ইনফরমেশন দিয়ে দিই। অ্যান্সারটা হচ্ছে ব্যাটেল অফ আম্বর হবে। কেন হবে? কারণ এক্সপ্লেনেশন ছাড়া আমি কোনো অ্যান্সার বলি না। তারপরে বলতে হবে এক্সপ্লেনেশন। চলে এসছে এক্সপ্লেনেশন। দ্য ব্যাটেল অফ আম্বর 3rd August 1749 was the first major battle of the second Carnatic War. দ্য কার্নাটিক ওয়ার মানে অর্থাৎ অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার। বোঝা গেল? কার্নাটিক ওয়ার মানে কি? মানে ইংরেজের সাথে ফরাসিদের যুদ্ধটাকে বলা হয় কার্নাটিক ওয়ার। তা সেকেন্ড যুদ্ধের সময় ব্যাটেল অফ আম্বর হয়েছিল 3rd August 1749। প্রথম ইনফরমেশন গেল ব্যাটেল আম্বরে। সেকেন্ড ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট অন 22 অক্টোবর 1764 বিটুইন দ্য ফোর্স আন্ডার দ্য কমান্ড অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেড বাই দ্য হেক্টর মুনরো। অর্থাৎ বক্সার যুদ্ধ ব্রিটিশদের পক্ষ থেকে কে লিড করেছিল? হেক্টর মুনরো। অ্যান্ড দ্য কম্বাইন্ড আর্মিস অফ মীর কাসিম অফ বেঙ্গল, সুজাউদ্দৌল্লা আওয়াজ মানে অযোধ্যা এবং মুঘল এম্পায়ার শাহ আলম টু মেট উইথ দ্য ক্রাসিং ডিফিট আন্ডার দ্য হ্যান্ডস অফ মেজর মুনরো। অর্থাৎ তারা হেরে গেছিল। এই ত্রিশক্তি যে সংগ্রাম, মানে ত্রিশক্তি মিলিত যে সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে, বক্সারের যুদ্ধে কিন্তু ইংরেজরা জয়লাভ করেছিল। তাহলে বক্সারের যুদ্ধের সময়কাল কত ছিল? 1764। আচ্ছা, নেক্সট বলবো দ্য ব্যাটেল অফ পালাসি ওয়াজ ডিসিড ভিক্টরি দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওভার দ্য নবাব অফ বেঙ্গল অ্যান্ড ইস ফ্রেঞ্চ অ্যালাইস। অর্থাৎ ফরাসি শক্তি এবং নবাব বেঙ্গলের যে মিলিত শক্তি, তাদেরও কিন্তু ব্রিটিশরা হারিয়ে দিয়েছিল 1757 23শে জুন পলাশির প্রান্তরে। এটা আমরা সবার জানা। এবং ব্রিটিশদের পক্ষ থেকে কে লিড করেছিল তখনকার সময়? রবার্ট ক্লাইভ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট তাহলে কি হলো? ব্যাটেল অফ বন্দিবাস জানুয়ারি 22, 1760। আচ্ছা, এটা কি হলো? ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এ কনফ্রন্টেশন বিটুইন দ্য ফ্রেঞ্চ আন্ডার দ্য বলছে কমান্ডার ডে লালি, তার লালির হচ্ছে নেতৃত্বাধীনে, এবং ব্রিটিশদের পক্ষ থেকে কে ছিল? স্যার আয়ারকুট। ইট ওয়াজ দ্য ডিসিসিভ ব্যাটেল ইন দ্য অ্যাংলো ফ্রেঞ্চ স্ট্রাগল ইন সাউদার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য 7 ইয়ার্স ওয়ার। সবচেয়ে বেশি যুদ্ধের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। তো আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো ইনফরমেশন মধ্যে সব থেকে প্রথমটা কী হয়েছিল? ব্যাটেল অফ আম্বার। বাট এই কোশ্চেন্স থেকে আমরা কম করে 10 থেকে 12টা এক্সট্রা ফ্যাক্টস আমরা বার করতে পেরেছি। চলো আরও একবার করে আমি একটুখানি একদম চটজলদি বলে দিই ব্রিফলি। ফার্স্ট অফ অল, ব্যাটেল অফ আম্বার কত সালে, কাদের মধ্যে, এটা জানতে পেরেছি। ব্যাটেল অফ বক্সার 1764 22 অক্টোবর, কাদের সাথে? একদিকে ছিল ব্রিটিশ আর অন্যদিকে ছিল তিনটে শক্তি একসাথে। কী কী ছিল? বাংলার নবাব ছিল মীর কাসিম, অযোধ্যা ছিল সুজাউদ্দৌল্লা নবাব, এবং মোগল সম্রাট শাহ আলম টু। এবং এখানে দেখা যায় ব্রিটিশদের পক্ষ থেকে লিড করেছিল, নেতৃত্বাধীন দিয়েছিল, কে দিয়েছিল? মেজর মুনরো। বোঝা গেল? ব্যাটেল অফ পলাশিতে ব্রিটিশদের পক্ষ থেকে নেতৃত্ব কে দিয়েছিল? রবার্ট ক্লাইভ। আর অন্যদিকে কে ছিল? ফ্রেঞ্চ অ্যান্ড বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা। আচ্ছা, তারপর থেকে জানতে পারলাম যে ব্যাটেল অফ বন্দিবাস যেটা হচ্ছে 1760 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে? সেটা হচ্ছে ফরাসি এবং ইংরেজদের মধ্যে। সেটা কোন যুদ্ধের সময়কালীন হয়েছিল? যে সপ্তবর্ষী যুদ্ধ চলেছিল 56 থেকে 63, 1756 খ্রিস্টাব্দ থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারই মাঝখানে বন্দিবাস নামক জায়গাটিতে ব্যাটেল অফ বন্দিবাস হয়েছিল। এতগুলো ইনফরমেশন কিন্তু নোট ডাউন করতে হবে, এখান থেকে পরীক্ষায় বারংবার কোশ্চেন আছে।
আপনাদের কিন্তু এই জায়গাটা ধরতে হবে। আচ্ছা, নেক্সট, দ্য মেন ইংলিশ এক্সপোর্টস ফ্রম দ্য বেঙ্গল। আচ্ছা, ব্রিটিশ আমাদের থেকে কি এক্সপোর্ট করতো দেখে নিই আমরা এটা। আচ্ছা, এর অ্যান্সার কি হবে? বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ সল্টপেটার, সিল্ক অ্যান্ড কটন গুডস। ইন্ডিগো হবে না, ইন্ডিগো অনেক পরে এসেছিল। বোঝা গেল? আচ্ছা, দেখে নিই। দ্য স্ট্যাপল কমোডিটিস অফ এক্সপোর্ট by the English East India Company of the Bengal in the middle of the 8th century: raw cotton, আচ্ছা, অয়েল সিডস অ্যান্ড ওপিয়াম, সুগার সল্ট, জিঙ্ক, লিড। আমি এতগুলো ইনফরমেশন দিলাম, তার সাথে কপার, সিলভার, গোল্ড, স্পাইস অ্যান্ড টি। আমি মাত্র 3টে অপশানে দিয়েছি, বাকিগুলো কোশ্চেন্সে বিভিন্নভাবে আসতে পারে। এই এক্সট্রা ইনফরমেশনগুলো নোট ডাউন করতে হবে। বোঝা গেল? দেখেন অ্যান্সার হচ্ছে 46C, বোথ এ অ্যান্ড বি। নেক্সট, জব চান্নক ফাউন্ডেড ক্যালকাটা অ্যাট দ্য সাইট অফ। আচ্ছা, এটা সবারই জানা যে সুতানতি, গোবিন্দপুর অ্যান্ড কালিকাতা। কালিকাতা, নট কলকাতা, কালিকাতা, 3টে কম্বাইনই কিন্তু আজকের বর্তমান কলকাতা। তাকে ক্যালকাটা তখন স্থাপন করেছিল জব চান্নক। তাহলে অল অফ দিস অ্যান্সার হবে। তার আগে আমরা জেনে নিই অ্যান্সার, তো বললাম, এক্সপ্লেনেশন জানতে হবে তো। ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1686 as a result of expansion plans of the British Raj। বোঝা গেল? On August 24, 1686, Job Charnock, who was believed to be founder of the Calcutta, যাকে ধরা হয় কলকাতা নগরী পত্তন করেছিল, অর্থাৎ সৃষ্টি করেছিল। বাট এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট ধরা হয় ম্যাক্সিমাম জনের মত হচ্ছে তিনি কলকাতা নগরী পত্তন করেছিল। পত্তন, নট পতন। হ্যাঁ, পত্তন মানে হচ্ছে সূচনা। The three villages, in particular Kalikata, where Kolkata is located, came to in possession of the British East India Company, and some scholars like to date beginners as a major city from the construction Fort William by the British 1698। আচ্ছা, 1686-তে আমাদের জব চান্নক নিয়ে নিল। আচ্ছা, কার কাছ থেকে নিয়েছিল এটা জানেন? এই যে বর্ধমানের জমিদারের কাছ থেকে এই গোবিন্দপুর, কালিকাতা অ্যান্ড সুতানতি, এই 3টে গ্রাম লিজে নিয়েছিল তারা। বোঝা গেল? আচ্ছা, এই এক্সট্রা ইনফরমেশন। তারপরে 1698 খ্রিস্টাব্দে আমাদের ফোর্ট উইলিয়াম ফোর্টটা নির্মাণ করলো এবং বিজনেসের মেন হাব তৈরি করলো। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেট করবেন ইনফরমেশনগুলো। আমি কিন্তু এমসিকিউ সিরিজের মাধ্যমে আপনাদেরকে কিন্তু বেসিক যে থিওরি পার্টটা আইএনএম এর, সেটা কিন্তু করিয়ে দিচ্ছি। এরপরে অবশ্যই স্পেকট্রাম বুকটা আমি রিভিউ আনবো, মানে স্পেকট্রাম বুক রিভিউ করবো, তার সাথে কোন চ্যাপ্টার কীভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে নিয়ে আসবো। আগে এমসিকিউ সিরিজটা কমপ্লিট করি, আপকামিং এক্সামগুলোকে টার্গেট রেখে তারপরে আমরা আমাদের যে থিওরিজ পার্টটা নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, তার অ্যান্সারটা কি হলো? অল অফ দিস। With which one of the following mountain tribes did the British first come to contact with after Grand Diwani in the year of 1765? দ্য গ্র্যান্ড দিওয়ানি মানে কি বাংলাটা জানেন তো আপনারা? দস্তক। 1765 খ্রিস্টাব্দে কার কাছ থেকে পেয়েছিল? মোগল সম্রাট শাহ আলম টুর কাছ থেকে। বোঝা গেল? কোথাকার দেওয়ানি পেয়েছিল? বাংলা, বিহার এবং উড়িষ্যা। আচ্ছা, এই যে যে ট্রাইবগুলোর নাম আছে, গারো, খাসি, কুকি, অ্যান্তিপেরাস, তার মধ্যে গারো কোথায় ছিল? বিহারের রাজমহল যে পাহাড় ছিল সেই জায়গাটা। বোঝা গেল? অর্থাৎ সেটা দেওয়ানির মধ্যে পড়লো। বাংলা, বিহার, উড়িষ্যা ছিল তখনকার দিনে, আর আজকাল ঝাড়খণ্ড এবং বিহার তখনকার দিনে বিহার ছিল। বোঝা গেল? এবং টোটালটা বেঙ্গল প্রভিন্সের মধ্যে পড়ে যেত, যে প্রেসিডেন্সি ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। এগুলো রিলেট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি হবে? গারো। কেন গারো হবে দেখে নিন। In the latter part of the 18th century, the British East India Company started establishment contact with the Garos after acquiring Diwani of Bengal from the Mughal Emperor. বোঝা গেল? The British owned over all the semi-independent states that bordered the Garo Hills. কেন সেমি ইন্ডিপেন্ডেন্ট? অর্থাৎ তাদের ব্রিটিশ সম্পূর্ণ শাসন করলেও তাদের যে ইন্টারনাল ম্যাটারে ব্রিটিশ কিন্তু কখনোই মাথা ঘামাবে না। তাদের ধর্মীয়, তাদের রিচুয়ালস, ব্যাপার স্যাপার। বোঝা গেল? এই জন্য সেমি ইন্ডিপেন্ডেন্ট। The British own all over the semi-independent states that bordered the Garo Hills, but the internal administration, I বললাম, of the states was not the disturbed. They were given responsibility of keeping the power of the Garos in check as in time of the Mughals. বোঝা গেল? আচ্ছা, hence the enmity between the Garos and the Jamindars grew stronger. আচ্ছা, কি হলো, তখন কিন্তু এই যে ট্রাইবগুলো ছিল না, তারা জমিদাররা কি করতো, তাদের খুব অত্যাচার করতো। তো তাদের মধ্যে একটা শত্রুভাবাপন্ন মনোভাব চালু হলো। বোঝা গেল? দেন দ্য ব্রিটিশ হ্যাড টু ফাইনালি ইন্টারভেন্স। বোঝা গেল? এবং ফাইনালি দ্য ক্যাওয়াস এন্ডেড when the Garo hills were annexed 1873। অর্থাৎ লাস্ট অব্দি যখন গারো যারা ট্রাইব ছিল তারা যখন মাথা নত করলো ব্রিটিশদের সামনে,
1873 খ্রিস্টাব্দে, তখনও সেটা আর সেমি ইন্ডিপেন্ডেন্ট না, সেটা সম্পূর্ণ ব্রিটিশ যে রাজ্য ছিল বা ব্রিটিশ যে প্রভিন্স ছিল তাদের মধ্যে চলে গেল। এই যে ইনফরমেশনগুলো কিন্তু রিলেট করতে হবে, এখান থেকে কিন্তু মেন্সে প্রচুর কোশ্চেন রাখলে বেসিসে এক্সট্রা ফ্যাক্ট যেগুলো আপনি কখনো শোনেননি, কোনো বইয়ে পড়েননি, মানে এগুলো যে ভিডিও সিরিজটা বানানো হচ্ছে না, প্রচুর ইনফরমেশন কালেক্ট করে বানানো হচ্ছে বিভিন্ন জায়গার থেকে। তারপর আমরা কাজ করছি, আপনাদের শুধু কাজ হবে এইগুলোকে নোট ডাউন করা এবং ভালো করে স্টাডি করা। বোঝা গেল? তার নেক্সট, দ্য ফাউন্ডার অফ দ্য মাদ্রাস, এটা একটা আনকমন কোশ্চেন যে মাদ্রাস নদীর পত্তন কে করেছিল, মানে ফাউন্ডার কে। আচ্ছা, অ্যান্সারটা দেখার আগে এক্সপ্লেনেশনটা দেখি আমরা। ফ্রান্সিস ডে অ্যান্ড হিজ সুপিরিয়র অ্যান্ড্রু কোগান ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডার্স অফ দ্য মাদ্রাস, নাও চেন্নাই, যাকে আমরা বর্তমানে চেন্নাই বলি। They began construction of the Fort St. George on 23rd April 1640 and houses for their residents. অর্থাৎ 1640 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল তারা কনস্ট্রাকশন কি করেছিল, ফোর্ট সেন্ট জর্জ, যেটা ব্রিটিশদের ফার্স্ট ফোর্ট। বোঝা গেল? আচ্ছা, এবং ফ্যাক্টরি আলাদা, ফোর্ট আলাদা, ভালো করে বুঝুন তাহলে। ফ্যাক্টরি কিন্তু 1613, কোথায়, সুরাটে, বা যেখানে ফোর্ট বলেছি, ফোর্ট কিন্তু করেছিল হচ্ছে 1640 খ্রিস্টাব্দে। ফার্স্ট ফোর্ট যেটা হচ্ছে সেন্ট জর্জ, কোথায়, মাদ্রাস, বর্তমান এখন কোথায়, চেন্নাই। তা কাকে বলা হয় ফাউন্ডার? ফ্রান্সিস ডে এবং তার যে সুপিরিয়র ছিল অ্যান্ড্রু কোগান। বাট অপশানে দেখুন অনলি অপশান বিতে ফ্রান্সিস ডে আছে। আমরা ফ্রান্সিস ডে দেখবো, যেখানে বোথ অপশান থাকে, যেখানে দুটো অপশান নেবো আমরা। বোঝা গেল? অনেক জায়গায় ফ্রান্সিস ডে থাকবে না, কিন্তু সেখানে ওই যে অ্যান্ড্রু কোগান থাকতে পারে। বি কেয়ারফুল, এখান থেকে কিন্তু ফ্রান্সিস ডে দেখে পরীক্ষা হলে ঘাবড়ে যাবেন না। তাহলে অপশান বি। আচ্ছা, নেক্সট, দ্য ফ্রেঞ্চ গট দ্য সাইট অফ পন্ডিচারি ফ্রম। আচ্ছা, ফ্রেঞ্চরা পন্ডিচেরি দখল করেছিল কার কাছ থেকে, মানে কার কাছ থেকে নিয়েছিল, দখল না, কার কাছ থেকে নিয়েছিল দেখে নিই আমরা। দ্য ফ্রেঞ্চ রুল স্টার্টেড ইন দ্য 17th century আফটার দ্য বেলেনগার, who was a French officer, established his residence in the Danish lodge, which was the a part Pondicherry. বোঝা গেল? দ্য মুঘল ভাইসরয় শায়েস্তা খান, নাম শুনেছি সবাই আমরা, in the Deccan invited the French to set up the trading units in the region. অর্থাৎ অপশন সি, শায়েস্তা খান দ্য মুঘল ভাইসরয় ইন দ্য ডেকান, দাক্ষিণাত্যের যে মুঘল আমাদের ভাইসরয় ছিল শায়েস্তা খান, সেই পারমিশন দিয়েছিল, সেই ইনভাইট করেছিল ফ্রেঞ্চদের যে পন্ডিচেরিতে এসে বিজনেস করো। বোঝা গেল? ট্রেড করো। তো অপশন সি, শায়েস্তা খান দ্য মুঘল ভাইসরয় ইন দ্য ডেকান। নেক্সট, দ্য ফ্রেঞ্চ ফর দ্য ট্রেড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফাউন্ডেড। আচ্ছা, মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ফাউন্ড করেছিল? বোঝা গেল? কোয়েশ্চনটা খুব ইম্পর্টেন্ট। এক্সপ্রেশন দেখে নিই। দ্য ফ্রেঞ্চ ফর দ্য ট্রেড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইন্ডিয়া বাই জেন বাপটিস্ট কোলবার্ট। অপশন এতে দেখুন কোলবার্ট লেখা আছে। ইন 1664 AD ডিউরিং দ্য রেইন অফ কিং লুইস 14, যেটা আগের দিনই পড়েছিলাম, যে কিং লুইস 14 আমলেই কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে জেন ব্যাপটিস্ট কোলবার্টের দ্বারা এটা কিন্তু গঠন হয়েছিল, এস্টাবলিশমেন্ট হয়েছিল। তো 51 অ্যান্সার কি হবে? যে কোলবার্ট। বোঝা গেল? নেক্সট, হু ক্যাপচার্ড অরমুজ বা হরমুজ যাকে বলা হয় ইন দ্য পার্সিয়ান গালফ ফ্রম দ্য পর্তুগিজ ইন 1622। সবার আগে এই হরমুজের আগে মানে ব্যাপারটা পূরণ, মানে কে ক্যাপচার করে তার আগে বুঝতে হবে যে তার আগেও একজন ক্যাপচার করেছিল পার্সিয়ান গালফ কাছ থেকে। বোঝা গেল? আচ্ছা, দেখুন এক্সপ্লেনেশনটা। দ্য ক্যাপচার অফ দ্য অরমুজ ইন 1507 অকার্ড when the Portuguese Alfonso de Albuquerque attacked Hormuz Islands to establish the fortress the Ormuz. বোঝা গেল? অর্থাৎ অলরেডি আলফান্সিস দ্য আলবুকার্ক 7 খ্রিস্টাব্দে হরমুজদেরকে কিন্তু সে ক্যাপচার করে সেখানে ফর্টিফাই করেছিল। তারপরে এখন 1622 খ্রিস্টাব্দ আসলো, যখন ব্রিটিশ শক্তি ভারতবর্ষের তুঙ্গের শক্তি, with the help of the English ships Abbas retook the Hormuz from the Portuguese and captured the Hormuz. অর্থাৎ পর্তুগিজ থেকে কিন্তু আবার ইংরেজরা নিয়ে নিল কত খ্রিস্টাব্দে? 1622 খ্রিস্টাব্দে। কার? 4 ইংলিশ শিপস, কি নাম? আব্বাস। বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে? 52A ইংলিশ। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা। হু গ্র্যান্টেড দ্য পারমিশন টু এস্টাবলিশ দ্য ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি অ্যাট হুগলি ইন বেঙ্গল? কে পারমিশন দিয়েছিল এটা দেখে নিই, তার আগে এক্সপ্লেনেশন দেখুন। শাহসুজা গ্র্যান্টেড দ্য পারমিশন টু এস্টাবলিশ দ্য ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি অ্যাট হুগলি ইন বেঙ্গল। বোঝা গেল? আচ্ছা, শাহসুজা কে ছিল? শাহসুজা ওয়াজ দ্য সন অফ শাহজাহান অ্যান্ড মমতাজ। তো মমতাজ তাহলে কি হলো? শাহজাহানের হচ্ছে কি ছিল? ওয়াইফ ছিল। বোঝা গেল? আচ্ছা, হি অ্যাক্টেড অ্যাজ দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যান্ড ওড়িশা।
তাহলে শাহসুজা তখন কে ছিল? সে হচ্ছে বেঙ্গল এবং ওড়িশার অ্যাজ এ গভর্নর ছিল, তাই সে পারমিশনটা দিতে পেরেছিল। বোঝা গেল? তাহলে 53 অ্যান্সার কি হবে? আনসার এ। এখান থেকে এক্সট্রা ফ্যাক্টস কি জানতাম? শাহসুজা কে ছিল এবং সে কোন পোস্টে ছিল। বোঝা গেল? তো 53 আনসার এ। আজকে লাস্ট কোশ্চেন 54। আজ 54 অবধি করাবো, তারপরে সিস্টেম কাল আবার নিয়ে আসবো। এটা ডেলি টু ডেলি আনা হচ্ছে, আপনারা ভিডিওগুলো দেখুন এবং সবার সাথে শেয়ার করুন। এবং এনি টাইপ অফ ডাউটস, যেটা কনসেপচুয়াল হোক বা কোনো কোশ্চেন বুঝতে পারেননি বা এটা কী করে হলো স্যার, আপনারা কমেন্টস করুন। আপনারা কমেন্টস করলে আমরা ফিডব্যাকটা দিতে পারবো। আপনারা ফিডব্যাক দিন, আমরা তার রিপ্লাই দেবো। বোঝা গেল? আচ্ছা, যে কোনো রকম ডাউটস থাকলে কমেন্ট করবেন। লাস্ট কোশ্চেন কি দেখছি, দ্য চিফ এক্সপোর্ট অফ দ্য ডাচ ফ্রম দ্য করমন্ডল পোর্ট ওয়াজ। আচ্ছা, আমরা করমন্ডল যে পোর্টের নাম শুনেছি, সেখান থেকে তার এক্সপোর্টটা কি করতো? বোঝা গেল কি হতো? দেখে নিই আমরা। দ্য চিফ এক্সপোর্ট অফ ডাচ ফ্রম দ্য করমন্ডল পোর্টস ওয়াজ টেক্সটাইলস। বোঝা গেল? দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক্সট্রা ইনফরমেশন কিছু দিয়ে দিয়েছি, যে আরেকবার মাথার মধ্যে রিক্যাপিচুলেট করুন। বোঝা গেল? দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ক্রিয়েটেড ইন 1602 অ্যাজ দ্য ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডাচদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামটা ছিল, দ্য ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অ্যান্ড ইটস ফার্স্ট পার্মানেন্ট ট্রেডিং পোস্ট ওয়াজ ইন্দোনেশিয়া। অর্থাৎ প্রথমে ভারতবর্ষে আসেনি, তারা প্রথমে ইন্দোনেশিয়াতে এসেছিল। ইন ইন্ডিয়া দে এস্টাবলিশ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ইন দ্য মাসিলিপত্তনম in 1605, followed by the Pulicat in 1610। অর্থাৎ প্রথম তারা 1605 খ্রিস্টাব্দে মাসিলিপত্তনম, এবং তারপরে পুলিকাটে 1610 খ্রিস্টাব্দে, এবং সুরাটে 1616 খ্রিস্টাব্দে, বিমলিপত্তনম 1641 খ্রিস্টাব্দে, অ্যান্ড চিচুড়া, যাকে বলে চিনচুড়া বা চুচুড়া আজকে আমাদের বেঙ্গলের, 1653 খ্রিস্টাব্দে তারা কিন্তু এইখানে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল। এতগুলো ইনফরমেশন প্রত্যেকটা নোট ডাউন করতে হবে। বোঝা গেল? তা 54 অ্যান্সারটা কি হবে? অপশান এ, টেক্সটাইলস। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংকস অল অফ ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে বন্ধুদের সাথে শেয়ারও করবেন, এবং এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাদের অল নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে টিউনড।